আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারহা। বারবার ওড়না টেনে যথা নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করে চলেছে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। একটা মানুষ এত অবাধ্য কি করে হয় তা নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখলে জানতেই পারতো না। মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। আমি কি হেল্প করব? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। ভেজা চুল, এলোমেলো অবস্থা, পরনে শুধু একটা সাপের টাওয়াল জড়ানো। তাকে টাওয়াল জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে ফারহার। ছি, কি নির্লজ্জ আপনি, এভাবে চলে এসেছে। সহসা হেসে ফেলল তাসফিন। এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় তার উদম পিঠ দেখা যাচ্ছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। ঠোঁট গোল করে পুরো মুখ ফু দিতে লাগলো ফারহা। পিট পিট করে তাকাচ্ছে সে। মিসেস শেখ, এইভাবে তাকালে তো অন্যরকম ফিল আসে। থম মেরে গেল ফারহা। তাসফিন ফের বলে ওঠে, আসলে তুমি যেভাবেই তাকাও আমি কিন্তু সবসময় মুডেই থাকি। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহা। তেতে উঠলো সে, চেঁচিয়ে বলল, আপনি এমন লুচু, আগে জানলে কখনো বিয়ে করতাম। পরের বাক্যটি সম্পূর্ণ করতে পারল না ফারহা। তার পূর্বেই ওড়না টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ওষ্ঠ ছুঁয়ে যায় তাকে। কথাটা উড়ে গেছে ফারহার। এক প্রকার হিসিয়ে বলল তাসফিন। পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট ঠোঁটে। মুখ গোমরা করে বেরোতে যায় ফারহা। পেছন থেকে ডাকে তাসফিন, জান, ড্রেস বের করে দিয়ে যাও। নাক ছিটকায় ফারহা। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিত আওড়ালো। ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি, নিজেরটা নিজে করুন। পারবো না করতে আমি। বাট আমার তো এখন ফুটফুটে বউ আছে, সুখ, সেই করবে সব কাজ। কচু করবে। আমি যাচ্ছি আমার কাছে আপনার নামে নালিশ করতে। আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া, ফাজিল লেফটেন্যান্ট। ওই সুখ দ্বারা ফারহা দাঁড়ালো না, এক ছুটে নিচে। সহসা হেসে ফেলল তাসফিন। বউটাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে তার। রোদে মাখো মাখো দুপুর, আকাশে এক ফোঁটা মেঘ নেই। রোদটা যেন চোখ ধাঁধানো সোনার পাতার মতো ঝলসে উঠছে। গাছের পাতাগুলো তেতে আছে। হালকা বাতাস এলেও গরম যেন থামাতে চায় না। রাস্তার দিকে তাকালে দেখা যায় পথ চলতি মানুষজন মাথায় ছাতা বা গামছা দিয়ে ঢেকে রেখে হাঁটছে। রিক্সাওয়ালারা ধীর গতিতে চালাচ্ছে রিক্সা, যেন গরমে হাঁপিয়ে উঠেছে। দূরে কিছু কুকুর ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে। বাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায় উঠোনটা যেন উত্তপ্ত হয়ে আছে। গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে। দেওয়ালে রোদের ঝাপটা পড়ে যেন আরো উজ্জ্বল হয়ে লাগছে। বারান্দার করে রাখা ফুলের টবের মাটি ফেটে চৌচির। ফুলগুলো ক্লান্ত হয়ে পড়েছে। গরমের দাপটে যেন চারপাশ স্থির হয়ে আছে। শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে রোদের সঙ্গী হয়ে। আহ আহ আম্মু, আপনার ছেলে আমাকে দৌড়াই শুধু শুধু। হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারহা। এই তো সকাল থেকে ফারহাকে অহেতুক তাসফিন দৌড়াচ্ছে। রুবিনা সাহেব কাহামক বনে গেলেন। কি বলবে এখন? তাসফিন হঠাৎ এমন করছে কেন? এক গ্লাস পানি নিয়ে এসে এগিয়ে দিল নূপুর। এই নাও, খাও, একটু ঠান্ডা হও, আর এই কান্নাটা থামাও। গাল ফুলিয়ে বসে রইল ফারহা। ঝুমুর আপুকে ডেকে দাও। ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচেই এসেছিল। ফারহাকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হলো। সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত। সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে? কি হয়েছে এখানে? ফারহা কাঁদছে কেন? বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর। নূপুর সবটা বলল তাকে। অট্টহাসিতে ফেটে পড়ে ঝুমুর। তার হাসির কারণ বোধগম্য নয় ফারহার নিকটে। আপু তুমি হাসছো? আরে চিল ভাইয়া, ওহিটু তোমাকে জ্বালাচ্ছে, বুঝতে পারছো না? বাই দা ওয়ে, আজকে না তোমার নবীনবরণ অনুষ্ঠান, যাবে কখন? এত সব কিছুর খেয়ালে ফারহা ভুলেই বসেছে সে আবার কলেজে ভর্তি হয়েছে। এমা, সে তো কিছুই রেডি করেনি। রুবিনা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিরে ফারহা, তোর সব কিছু রেডি তো? চোরা চোখে তাকায় ফারহা। আসলে আম্মু, আমি না ভুলেই গিয়েছি। কপাল চাপড়াচ্ছে রুবিনা শেখ। হায় কপাল, কি করিস তুই? আচ্ছা নূপুর, ওকে একটা ভালো শাড়ি বের করে দে। আর হ্যাঁ ঝুমুর, তুই ওকে রেডি করে সাথে নিয়ে যা। ফারহাকে নিয়ে রুমে গেল ঝুমুর। হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর, সাথে ছোট ছোট টপ রিং। এই নাও, তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে।
ফারহা একগাল হেসে রেডি হতে চলে গেল। বেগুনি শাড়ির নরম ভাঁজে সে যেন সন্ধ্যা তারার মতো জ্বলজ্বল করছে। সাজসজ্জায় কোনো বাড়াবাড়ি নেই, শুধু একরাশ অনাবিল স্বাভাবিকতা। চোখে কাজল সামান্য ছোঁয়াত, কিন্তু তাতেই যেন গভীরতা বেড়ে গেছে কয়েক গুণ। ঠোঁটে হালকা রং, ঠিক যেন গোধূলির আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা। তার খোলা চুল বাতাসে উড়ছে অবাধ্য ঢেউয়ের মতো। কপালে ছোট টিপ, কানের মৃদু দুল, আর হাতে একজোড়া চুড়ি, কোনোটাই ঝাঁকানো নয়। তবুও সবকিছু মিলিয়ে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট করে তুলেছে। তার সাজ যেন এক চাঁদনি রাতের গল্প। সেখানে বাড়তি আলো নেই, নেই কোনো মেকি চাকচিক্য, শুধু নীরব সৌন্দর্যের এক চিরন্ত ছায়া। দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরখ করে নিচ্ছে এক পুরুষ। থমকালো সে, হৃদস্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। কণ্ঠনালী কাঁপছে তার। দরজায় টোকা দিতে আয়না থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ফারহা। হাতের মধ্যে এখনো সেফটি পিন রয়েছে, নিচের অংশটুকু সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে পেট দেখা যাচ্ছে। কাজল চোখের চাইনি ফের স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল তাসফিন। আপনি ভেতরে আসবেন? বোধ ফিরে পেল তাসফিন, গোপনে নিঃশ্বাস পেলে এগিয়ে এলো। রেডি? শেষ সেফটি পিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল, জি, এবার রেডি। ওয়ার্ড্রবের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তা ম্যাডাম, এত সাজগোজ, আজকে আপনার নবীনবরণ অনুষ্ঠান তাই তো? এক নাগারে উপর নিচ মাথা তোলায় ফারহা। চোখগুলো ছোট হয়ে এলো ফারহার। কিন্তু এত সাজের কি আছে? বিয়েতে তো আর যাচ্ছ না? আরে না, কোথায় সাজগোজ করলাম? দেখুন তো, সাজগোজ করিনি তো। পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিল তাসফিন। সত্য তো, মেয়েটার সাজসজ্জা বলতে তেমন কিছুই নয়, তারপরেও কেমন একটা হাসপাস লাগছে তার। হুম, বুঝলাম, কিন্তু এত সুন্দর বিবিকে দেখে তো যে কারো নজর বদলে যেতে পারে, তাই নয় কি? কিয়ৎ সময় ধরে এক নজরে তাকিয়ে রইল ফারহা। তাসফিনের ভাবান্তর বোঝা দায়ী। মেয়েদিন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মোচড়া যাচ্ছে সে। উফ, সে অ্যাগেইন। চুপটি করে গেল ফারহা। আলগোছে শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ দেখা যাচ্ছিল, তা ঢেকে দিল তাসফিন। শুয়ে দিল কানের লতি, ফিসফিসিয়ে বলল, আমি কে? লেফটেন্যান্ট কমান্ডার। হুম, তোমার কে? স্বামী। তুমি কে? পাড়া। হয়নি। বউ। তোমার কাছে আমার কি আছে? ভাবনায় পড়ে গেল ফারহা। কি আছে? চমকে ওঠে সে। সুখ আছে। চমৎকার হাসলো তাসফিন, গালে গাল ছুঁয়ে বলল, তাহলে দিয়ে দাও আমার সুখ। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারহা। শুকনো ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন না। বাসর ফিল পাচ্ছি, চলো বাসর করি। চোখ বড় বড় করে তাকালো ফারহা। তাকে আরো এক দফা অবাক করে দিয়ে বলল, ফরগেট টু ব্রিং ইট টুডে। থিঙ্ক উই ক্যান সার্ভাইভ দ্য ওয়েডিং নাইট উইদাউট ইট। হাঁসফাঁস করছে ফারহা, মিনমিনিয়ে গলায় বলল, কলেজে যাব, ছেড়ে দিন না। ওকে, বাট আমার সুখ সেটা যেন অক্ষত থাকে। আমি যাব রিসিভ করতে। গুড বাই। এক মুহূর্ত অপেক্ষা করলো না তাসফিন, বেরিয়ে গেল দরজা দিয়ে। নিজেকে দেখে অদ্ভুত লাগছে ফারহার। এমন মনে হচ্ছে সর্বাঙ্গে মিশে গেছে তাসফিন। ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই তাকে ফের টেনে ধরলো তাসফিন। ঠোঁট কামড়ে হাসলো সে। আকস্মিক অবাক হয়ে বলল, সুখ তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারহা। কি ঠোঁট কাটা লোক সে। হাত মুচড়ে সরিয়ে নিল ফারহা। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে হেসে উঠল তাসফিন। যখন ধরবে তখন তার ফুটফুটে বউটার কি হবে ভাবতে হেসে ফেলছে। বিকেলটা ম্লান, গাড়ি চলছে ভো ভো করে। মুখ গোমরা করে সিটে বসে আছে ফারহা। পুরুষষ্ঠ চোয়াল শক্ত হয়ে আছে তাসফিনের। অনেকক্ষণ ধরে দুজনেই চুপ, কারোর মধ্যে কোনো কথা নেই। পেট গুড়গুড় করছে ফারহার। কথা বলতেই হবে, এভাবে চলা যায় না। এই শুনুন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। আমি তো কিছুই করিনি। ওটা তো শিট। স্টারিং এ সজোরে আঘাত করলো তাসফিন। আপনি এমন করছেন কেন? কেন বে, আশিককে খুব মনে ধরেছে? লিসেন, আজকেই আমাদের বাসর হবে। আমার না আর ধৈর্য নেই। সময় দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো সময় দেব না। গাল ফুলিয়ে বসে আছে ফারহা। সে কি করলো? যা করেছে সে কলেজের ফাজিল আদ্র ছেলেটাই করেছে। কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। বন্ধু বলতে নতুন দুইজন জুটেছে ফারহার কপালে, রাহা আর নেহা। দুজনে স্কুল লাইফের বন্ধু। অবশ্য ফারহার সাথে চট করে মিশে গেছে। হলরুমের ভেতরে ছেলেদের লাইন লেগেছে রীতিমতো। অনেকেই ভেতরে যাচ্ছে না, বাইরে দাঁড়িয়ে আড্ডা দিতে ব্যস্ত। ফারহা, রাহা এবং নেহা তিনজন মিলে ভেতরে প্রবেশ করলো। আচ্ছা আফরা, তুই নাকি মিঙ্গেল?
নেহার কথায় ভিমড়ি খেলো ফারহা। সে মিঙ্গেল, এটা তাদের কে বলল? তোদের কে বললো? ভুরু কিঞ্চিত করলো রাহা। তার মানে সত্যি? আরে ভাই হ্যাঁ সত্যি, কিন্তু কথা হচ্ছে তুই এই বয়সে বিয়ে করলি কেন? নিশ্চয়ই ওর ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। নেহা আর রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারার। আরে থাম তোরা, উফ, এতদিন সবাই বলতো আমি বাচাল, এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাচাল নই। অনুষ্ঠান শেষে গেটের কাছাকাছি গেল ফারহা। আকস্মাৎ আগমন ঘটে আদ্রের। হ্যালো বিউটিফুল লেডি, কি গো সুন্দরী? চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। হ্যালো মিস্টার, নিজের বিহেভিয়ার ঠিক করতে শিখুন। সহসা হেসে ফেললো আদ্র। আরে আরে, তুমি তো দেখছি রেখে যাচ্ছ। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইলো ফারহা, কিন্তু আদ্রতা হতে দিল না। এই ফারা, শোনো, যাচ্ছ কোথায়? আমরা ফ্রেন্ড তো হতেই পারি। আবারও দুজন সামনাসামনি, তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিত আওড়ালো। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার। আরে ফারা, তুমি যেমনটা খারাপ ভাবছো আমি কিন্তু তা নই, আসলে আমি তো দুষ্টুমি। ঠাটিয়ে একটা চড় পড়লো আদ্রের গালে। আতকে ওঠে ফারহা। হাতের মালিককে দেখে থতমত খেলো সে। লেফটেন্যান্ট সাহেব। হে ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ! তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরলো ফারহা। আহাম্মক বনে গেল আদ্র। ছাড়ুন ছাড়ুন, কি করছেন এসব? রাগে ফুঁসছে তাসফিন। ফারহা আটকাতে পারছে না। ফারহাকে টেনে গাড়িতে বসালো তাসফিন। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। আদ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে মেরে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে থাকা অসংখ্য গাড়ির সারি, হর্নের শব্দে আকাশ ভারী। ক্লান্তিকর জ্যামের ভেতরে এই গাড়ির এরকম দাপটে পরিস্থিতি। গাড়ির চাকায় ধুলো উড়ছে, যেন পেছনে ফেলে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ। মানুষের ব্যস্ততা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। গাড়ির জানালায় সূর্যের আলো এসে পড়েছে এমন ভাবে গাড়ির ভেতরে থাকা মানুষটার চোখে পড়ছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়ো ছায়া। তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা, আর ধুলো যেন ছুটে চলেছে একরকম প্রতিবাদ। গাড়ি ঘুরায় তাসফিন। ফারহা হাসফাস করছে। এতে এত রাগ করার কি আছে? বাড়ি যাই, এরপর খবর করব আপনার ম্যাডাম। দেখবেন তাসফিন কি জিনিস। ভয়ে বুকের ভেতর মোচড় দিচ্ছে ফারহা। সে করলোটা কি? সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, পাক্কা প্রমিস। রিয়েলি? সজোরে ব্রেক কষে তাসফিন। ভয় পেয়ে গেল ফারহা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। কিছু বলবে, ঠোঁট নাড়াতে চায়। আকস্মাৎ তাকে পেঁচিয়ে কোলে টেনে নিল তাসফিন। ভয়ে কুকড়ে যাচ্ছে মেয়েটা। তাসফিন অপেক্ষা করলো না, মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাঁজে। সজোরে দাঁত বসিয়ে দেয় নিজের। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে ফারহা। পরক্ষণে সরে যায় তাসফিন। থমথম মুখ করে ফের ড্রাইভিং শুরু করে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারহার। পারছে না সে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। ব্যথায় যান যায় যায় অবস্থা তার। বক্ষ ভাজে টকটকে লাল গভীর ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রিম লাগানোর ট্রাই করছে ফারহা। একটুখানি ক্রিম লাগাতেই ছটফট করে উঠছে পরক্ষণেই। জ্বলছে ভীষণ ভাবে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই দৃষ্টি থমকে যায় তার। চোয়াল শক্ত করে কঠিন মুখবায়বে দাঁড়িয়ে আছে। ফাঁকা ঢোক গিলে ফারহা। পিছন ঘুরে চট করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভেতর ধরাস করে উঠল ফারহার। চকিতে ফিরে তাকালো সে। শার্টের বোতাম খুলতে খুলতে এগোচ্ছে তাসফিন। অদূরে ছুঁড়ে ফেললো সাপেদ রঙা শার্টটি। চোখ বড় বড় করে তাকাচ্ছে ফারহা। চোখের সামনে স্পষ্ট চওড়া বুক দেখতে পাচ্ছে। পেটানো শরীরটা উন্মুক্ত তার সামনে। ঠোঁট কিঞ্চিত হা হয়ে গেল ফারহার। কখন যে তাসফিন অতি নিকটে চলে এসেছে টের পায়নি সে। ক্রিমটা নিজের হাতে টেনে নিল জোরপূর্বক। ইউ নো হোয়াট সুখ, আমি ভীষণ বাজে একটা মানুষ, আর এখন যা করতে চলেছি এটা তোমাকে সহ্য করতে হবে। ফারহা তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আঙ্গুলের ডগায় একটুখানি ক্রিম নিয়ে ওড়না টেনে ফেলে দেয় অদূরে। বক্ষ ভাজে আঙ্গুল ছুঁয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে অনায়াসে। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারহা। ক্রিম লাগানো শেষ হতে দীর্ঘ সময় নিয়ে তাকিয়ে আসছে তাসফিন। চোখ মেলে তাসফিনকে তাকিয়ে থাকতে দেখে ভিমড়ি খেল সে। আকস্মাৎ টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে ক্রিম মুছতে মুছতে বলল, সুখ, ইফ আই বাইট দিস স্পট অ্যাগেইন উইল ইট হার্ট ইউ? কথাটা কর্ণগোচরে আসতেই পালাতে চাইল ফারহা, তবে তা সম্ভব হলো না। তার পূর্বে পুরুষষ্ঠ অশ্ব ছুঁয়ে যাচ্ছে সেখানটাই। নিজেকে হারিয়ে ফেলল মুহূর্তের মাঝে। আকস্মিক আক্রমণে বাকরুদ্ধ ফারহা। ছটফট করছে ছাড়া পেতে, তবে তা সম্ভব হয়ে ওঠে না। ডোন্ট মুভ। ছাড়ুন, ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। রিল্যাক্স,
ইটস নাথিং, ইউ উইল ফিল জাস্ট ফাইন ইন এ মোমেন্ট। ঘনিষ্ঠতা আরো বাড়ার পূর্বে দরজায় কেউ কড়া নাড়ল। ছটফট করতে করতে নিজেকে ছাড়িয়ে নিল ফারহা। তাসফিনের চোখের দিকে তাকাতে আটকে ওঠে, চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। এক মুহূর্ত না ভেবে বেরিয়ে গেল ছুটে সে। দাঁতে দাঁত পিষল তাসফিন। মিলান বিকাল এক ধরনের বিষণ্ণ নীরব সৌন্দর্য বহন করে। আকাশে সূর্যটা তখনও অস্ত্র যায়নি, কিন্তু তার আলো আর ঝলমলে নাই, ফিকে, যেন কিছুটা ক্লান্ত। চারদিকের আলো হালকা হলুদ আর কমলার মিশ্রয়ে এক ধরনের কোমল আবরণ ফেলে দেয় সবকিছুর ওপর। পাখিরা ফিরে যাচ্ছে ঘরে, গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, আর চারপাশে একরকম নিস্তব্ধতা নেমে আসছে, একটা নরম অনুভূতিপূর্ণ নীরবতা। এই বিকেলটা যেন কিছু হারানোর অনুভব করায়, একটি অসমাপ্ত কিছু না বলা কথা অথবা পুরনো দিনের স্মৃতি। কাছের জানলা দিয়ে তাকালে মনে হয় সময় থেমে আসে একটুক্ষণের জন্য, কেবল হৃদয়ের শব্দটা শোনা যায় ধীরে ধীরে। পানশুটে মুখ করে তাকিয়ে এদিক সেদিক ঘুরঘুর করছে ফারহা। মূলত উকি দিচ্ছে স্টাডি রুমে। আসার পর থেকে স্টাডি রুমে ঘাপটি মেরে বসে আছে তাসফিন। বের হওয়ার নামগন্ধ নেই। আইঢাই করে রান্নাঘরে গেল ফারহা। আম্মু কি করছো? রুবিনা শেখ তাসফিনের জন্য কফি তৈরি করেছে। ছেলেটা অনেক আগে বলেছে কফি দিতে। এই তো তাসফিনের জন্য কফি বানালাম, দিয়ে আসি। ফারহা ব্যস্ত কণ্ঠে বলল। না না, আমি দিয়ে আসছি, তুমি কেন কষ্ট করবে আম্মু? রুবিনা শেখ মানা করলেন না। কফির কাপ হাতে ধরিয়ে দিলেন ফারহার। গা দুলিয়ে দুলিয়ে একগাল হাসি টেনে হেঁটে যাচ্ছে ফারহা ঠক ঠক করে। জোরপূর্বক স্টাডি রুমের দরজায় ঠক ঠক আওয়াজ করে ফারহা। এক গাদা ফাইলে মুখ গুজে বসে আছে তাসফিন। আসবো লেফটেন্যান্ট সাহেব? না। কণ্ঠস্বর ভারী, নাক কুচকে নিল ফারহা। কেন আসবো না? কি কারণে আসবো না? আসবো না বলতে বলতে ভেতরে প্রবেশ করে ফারহা। কফির কাপ সেন্টার টেবিলের উপর রেখে বলল। আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? আপনি তো দেখলেন তখন দরজায় কেউ। ফাইল থেকে এবারে মুখ তুলে তাকায় তাসফিন। রাগে ফুঁসছে সে। গেট আউট। ফ্যাল ফ্যাল করে বোকা বোকা চাউনিতে তাকিয়ে আছে ফারহা। আই সেইড গেট আউট। আকস্মাৎ চিৎকার শুনে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে গেল ফারহা। আকাশে তখন আর রঙের খেলা নেই কোনো আগুন রঙা সূর্য বা সোনালি আভা, সবকিছু ধূসর মিলান নির্সার। পাখিরা ফিরে যায় বাসায়, তাদের ডানার শব্দটুকু যেন নিস্তব্ধতার সুরে বাজে। শহরের কোলাহলও একটু একটু করে কমে আসে। রাস্তাগুলোর আলো জ্বলে উঠলেও তাতে কোনো উচ্ছ্বাস নেই, শুধু প্রয়োজন। বাতাসে হালকা একটা ঠান্ডা ছুঁয়ে থাকে, কিন্তু সেটা প্রাণ জাগায় না, বরং মনের ভেতরে জমে থাকা বিষণ্ণতাকে আরো ঘন করে তোলে। মিলান সন্ধ্যা মানেই দিনের শেষ আলোর করুণ প্রস্থান, নতুন করে কিছু শুরু না হওয়ার এক বিরহ প্রস্তুতি। বইয়ের পাতা উল্টায় ফারহা, কিন্তু চোখ পড়ে না। জানালার ধারে উঠে গিয়ে চুপচাপ চা খাই। ভাবনারা উলটপালট হয়। চারপাশের আলো আছে, কিন্তু মনটা তখন নিভু নিভু, এক ধরনের নিস্তব্ধ বিষণ্ণতা, নাম না জানা অভিমান। টিং টিং বেল বেজে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিল ফারহা। অস্ত্র হাতে দুজন লোক ভেতরে এলো। আতঙ্কে কণ্ঠনালী কাঁপছে ফারহার। কারা আপনারা? এসব কি অস্ত্র? হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দুজন। হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে এলো। তাসফিন কোথায়? বের করে আনো তাকে। হাতে বন্দুক দেখে রীতিমতো জ্ঞান শূন্য ফারহা কম্পিত স্বরে বলল। কারা আপনারা? আমার স্বামীকে খুঁজছেন কেন? দুটো মানুষ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে দ্বিতীয় লোকটা ভারী স্বরে বলল। আচ্ছা, তাহলে তুমি ওর স্ত্রী? যত যাই হোক, আজকে তোমার স্বামী বাঁচবে না। কোথায় সে? কান্নায় হেসকে ওঠা শুরু হয়েছে ফারহার। কি বলছেন এসব? আম্মু, আপু, আপু কোথায় তোমরা? আম্মু! ফারহার চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে এলো বাড়ির সবাই। আহাজারি করছে ফারহা। রুবিনা শেখকে দেখা মাত্র জাপটে ধরে বলতে লাগলো। আম্মু, আম্মু, ওরা লেফটেন্যান্ট সাহেবকে মারতে এসেছে। আম্মু, ওদের কিছু করো, পুলিশ ডাকো। রুবিনা শেখ বাকরুদ্ধ, কি প্রতিক্রিয়া দেখাবেন বুঝতে পারছেন না। আব্বু, আব্বু তাড়াতাড়ি লেফটেন্যান্ট সাহেবকে লুকিয়ে রাখো। আপনারা চলে যান না, না হলে আমি কিন্তু। কি হয়েছে এখানে? বিকেলের দিকে একটু চোখ লেগে এসেছিল তাসফিনের। বাইরের হুলস্থুল শুনে ঘুমটা ভেঙে গেল অচিরেই। ফারহার কান্না করার কারণ আদেও বোধগম্য নয় তাসফিনের নিকট। তাসফিনকে বাইরে আসতে দেখে আটকে উঠে ফারহা। আপনি কেন এলেন? ওদের দেখুন বন্দুক, ওরা আপনাকে মেরে ফেলবে। আপনি চলুন। ফারহা পাগলের ন্যায় কাঁদতে লাগলো। হাত টেনে ধরে তাসফিনের। বাচ্চা বউয়ের বাচ্চামো দেখে এক দফা চমকালো তাসফিন। আলতো করে কাঁধে হাত রাখলো সে, আশ্বস্ত করে আওড়ালো।
আমি কথা বলছি। ভয়ে আড়ষ্ট হচ্ছে ফারহা। দাঁড়িয়ে থাকা লোক দুটো সহসা হেসে ফেলল। তাসফিন ব্রো। লেফটেন্যান্ট কমান্ডার আরিয়ান এবং নেহাল দুজনাই তাসফিনের বেস্ট ফ্রেন্ড। ম্যানলি হাক করলো একে অপরকে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। সৌজন্যমূলক হাসলো তাসফিন। এসব কি? বন্দুক মেরে ফেলা? হোয়াট দ্য হেল ইজ দিস ইয়ার? আরিয়ান এক পলক ফারহাকে দেখে বলল, সরি ভাবি আপনাকে ভয় দেখানোর জন্য, বাট আমরা কোনো গুন্ডা নই। অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল ফারহার। ভাষা হারিয়েছে সে। রুবিনা শেখ কাছাকাছি এসে ফারহাকে উদ্দেশ্য করে বললেন, ওরা বন্ধু হয় পাগলি। স্থান ত্যাগ করলেন রুবিনা শেখ। এগিয়ে এলো নূপুর। এমনভাবে কান্না জুড়ে দিলে আমার কিছু বলতেও পারলাম না। ওরা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, একই সঙ্গে পড়াশোনা, বড় হয়ে ওঠা। তুমিও ফারহা সব কিছুতে কেঁদে দাও। কণ্ঠ রীতিমতো রুদ্ধ করা হয়েছে। বেকুব বনে গেল ফারহা। এক পলক পিছনে ফিরে তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনের। লজ্জায় রাগে ফুঁসছে ফারহা। এক মুহূর্ত অপেক্ষা করলো না সে। দ্রুত পায়ে ভেতরের ঘরে চলে গেল। রাতের প্রথম প্রহর। আকাশ ধীরে ধীরে আরো ঘন অন্ধকারে ঢাকা পড়ে। তারা টিম টিম করে জ্বলে ওঠে। চারপাশে শব্দগুলো কমে আসে। মানুষজন ঘরে ফিরে যায়। দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব এগিয়ে আসে। দিনের তুলনায় অনেক বেশি শীতল ও শান্ত লাগে। এই সময়টা অনেকটা রহস্যময় ও শান্ত। যেন দিনের কোলাহল থেকে গিয়ে পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢেকে পড়েছে। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে। গাছের পাতাগুলো ধীরে ধীরে দোলে ওঠে, যেন তারা রাতের সঙ্গে কথা বলছে। দূরে কোথাও কোনো পাখি বা রাত জাগা পোকার ডাক শোনা যায়। সব মিলে গভীর একটা স্নিগ্ধ নরম আবরণে মুড়ে দেয় রাতকে। খাবার টেবিলে খাবার সার্ভ করছে নূপুর আর ফারহা। মাহির চেয়ারে বসে পা দোলাচ্ছে। সাইফুল সবে এসেছে বাইরে থেকে। ফ্রেশ হতে নিজ কামরায় চলে গেছে। প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফারহা। আপাতত তার কাজ শেষ। নূপুর তথস্থ ভঙ্গিতে বলে ওঠে, ফারহা ভাইয়াকে আর তার বন্ধুদের বলো খেতে আসতে। ফারহা ইতস্ততা বোধ করে আইঢাই করে বলল, আপু তুমি যাও না। থমকে গেল নূপুর। কিছু একটা ভেবে বলল, না না তুমি যাও, তাড়াতাড়ি যাও। দীর্ঘশ্বাস ফেলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল স্টাডি রুমের দিকে। এখন যে কি হবে। তোরা শুধু শুধু ফারাকে ভয় দেখিয়েছিস। আরিয়ান এবং নিহাল দুজনেই। আরিয়ান চোরা চোখে তাকাই। ভাই আমরা কি করে জানবো বল, হঠাৎ করে ভাবি এভাবে চলে আসবে? নিহাল টিপকনি কেটে বলল, বিয়ে করলি অথচ একবারও বললি না। তাসফিন সপাটে ঘুষি মেরে দেয় নিহালের কাঁধে। টু মাছ নিহাল, তোদের জানানো হয়েছিল, বাট তোরা একটা মিশনে ছিলি কক্সবাজার, ভুলে যাচ্ছিস? আরিয়ান দুঃখ প্রকাশ করে। থাক ভাই নিহাল, কষ্ট পাস না, একদিন তোরও বিয়ে হবে। মলিন হাসলো নেহাল। দরজায় ঠক ঠক আওয়াজ করায় দৃষ্টি আকর্ষণ করলো। আট পরে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ফারহা। চোখে মুখে ভয় স্পষ্ট। স্মিত স্বরে বলল, খাবার খেতে ডাকছে আপনাদের। আরিয়ান আর নেহাল দুজনেই বুঝতে পারছে ফারহা ভয় পেয়েছে। আরিয়ান দুষ্টুমি করে বলল, ভাবি বাইরে কেন, ভেতরে আসুন। ভেতরে আসুন, আমাদের সাথে পরিচিত হন। তাসফিন ভুল করে এক পলকের জন্য পিছন ফিরে তাকালো না। ফারহা ভয়টা কাটিয়ে উঠতে পারছে না। ফলস্বরূপ পালিয়ে যাওয়ার মতো চলে গেল। একে অপরের দিকে মুখ চাওয়াচুই করে নিহাল আর আরিয়ান দুজনেই। তাসফিন বাঁকা হাসলো। তবে বিষয়টা খারাপের দিকে এগোচ্ছে। তাকে ম্যানেজ করতে হবে। রাতে খাওয়া দাওয়া হয়েছে। ফারহা খেতে আসেনি। একটা মানুষ তার ইমোশন নিয়ে কতটা বাজে বিহেভিয়ার দেখিয়েছে তা মোটেও ভালো লাগেনি ফারহার। সে তো ভয় পাচ্ছিল তার স্বামীর কিছু যেন না হয়, অথচ স্বামী নামক আসামির কিভাবে তাকে হেনস্থা করেছে। আঁখি বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুকণা। কান্না পাচ্ছে ফারহার। ফোনের টুং শব্দ কানে প্রবেশ করতে ফোন রিসিভ করে ফারহা। ওপাশ থেকে প্রাণ চঞ্চল এক কিশোরী বলে ওঠে, ফারুরে আমরা কাল আসছি। স্নেহার কথার অর্থ বুঝতে পারেনি ফারহা। কোথায় আসছিস, মানে কি বলছিস বুঝতে পারছি না। বান্ধবী জানে মনে ফারু, আমরা কাল তুই শ্বশুর বাড়ি আসছি, আমি আর নবীন ভাইয়া। চমকে ওঠে ফারহা বিস্ময়কর কণ্ঠে শোধায়, সত্যি? আরে বাবা হ্যাঁ, কিন্তু এমন ভাব করছিস যেন তুই জানিস না। ফারহা সত্যি জানে না। আমাকে তো কেউ বলেনি। কিছুটা অবাক হলো স্নেহা। তাদের যাওয়ার কথা রুবিনা শেখ এবং তাসফিন দুজনেই জানেন। তাহলে ফারহাকে কেন বলল না? ফারহা ভাবতে পারছে না। তবে আনন্দ হচ্ছে কাছের মানুষগুলোকে এতদিন পরে দেখতে পাবে বলে। গলা খাকারি দিয়ে ভেতরে এলো তাসফিন। তাসফিনকে দেখে চোখ পিট পিট করে তাকাচ্ছে ফারহা। তোমার কি মনে হয় না সুখ আমার উচিত
তোমাকে ঝাপটে ধরে চুমু খাওয়া, এরপর শাড়ি খুলে নেওয়া, তারপর থামুন। দু হাতে কান চেপে ধরে ফারহা, ধীর পায়ে এগিয়ে এলো তাসফিন, ফিসফিসিয়ে বলল, When I finally take you in my arms, my lips will leave marks of longing on every inch of you. ছি। ছি বলে লাভ নেই, I am serious. I will bite you raw. I mean it.